এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে, শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ধানমন্ডি 32-এ, তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছেন সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসদের আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা ভয়াবহ রূপ নেয়। এনসিপি নেতাকে লাত্তি উস্কা ঘুষি কিল। আজকে হচ্ছে 15 আগস্ট। দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 15 আগস্ট, এই 15 আগস্ট ঘিরে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি রাজধানীর যে ধানমন্ডি 32, 15 আগস্ট এই দিন ধানমন্ডি 32 আওয়ামী লীগের দখলে থাকবে। 15 আগস্টকে ঘিরে টানটান উত্তেজনা চলছে। সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে, সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে। সমন্বয়কদের টার্গেট করা হচ্ছে। এই সমন্বয়কদের একদিন দেখবেন পুলিশ হত্যার দায়ে এদের ফাঁসিতে ঝুলানো হবে। সেই সমন্বয়কদের এখন গুম করছে, রিমান্ডে অমানবিক নির্যাতন করছে এবং এই সচিবের ধারা খাবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। আর এই পেজকের উত্তরবাদ সূত্রপাতটা করছে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে একটা ডাক দিয়ে। বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে অদ্ভুত এক ফিলোসফির প্রেম আছে। এখানে সরকার আবার বলছে নো, আওয়ামী লীগের এই দিবসগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস এই মুহূর্তে নাই। সো আনুষ্ঠানিকভাবে এই 15 আগস্টকে পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে কি সরিয়ে দেওয়ার বন্দোবস্ত ফাইনাল হয়ে গেছে? তাকে সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি খুঁজছে সরকার। এক নাটকীয় একটা রাত পার করেছে পুরো বাংলাদেশ। ধানমন্ডি 32-এর সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিছু ছিল সত্য, কিছু আবার ছিল ধরেন আওয়াজে পাকিস্তান টাইপেরও। রাত আনুমানিক 12টার পরে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকার একটা ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আপনারা যেই ভিডিওটি দেখলেন, এটি হচ্ছে এনসিপি নেতাকে বরিশালে ব্যাপকভাবে লাত্তি উস্টা ঘুষি কিল। উফ, মানে কি লেভেলের আনন্দ। কালকে 15 আগস্ট, আজকে হচ্ছে 14 আগস্ট। আর আজকে আইসা আগামী দিনের যেই সুখের একটা বিষয় আজকে দিল ঈদের মতো আনন্দের একটা দিন। সাবাস বরিশালবাসী। যদি আপনারা বরিশাল থেকে কেউ দেখে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন। এনসিপি নেতা কর্মীদের বর্তমান আমাদের বাংলাদেশের এতটাই ভয়াবহ অবস্থা তাদের, যেখানেই যাচ্ছে সেখানেই এরা গণধোলাইয়ের শিকার হচ্ছে। আসলে হবেই না কেন বলেন? কেনই বা হবে না? বাংলাদেশে এই পর্যন্ত যত অরাজকতার সৃষ্টি এরা চালাইছে বা চলমান বা চালাচ্ছে, তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের কিংবা বিএনপির নাম দিয়ে দিব্যি মনে করেন পার পেয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের প্রশাসন তারাও মুখে কাঁচকলা দিয়ে বৈশা রয়েছেন। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। এখন আসুন বরিশালে আসলে ঘটনাটা কি। ঘটনাটি হচ্ছে আপনার বরিশালে সমন্বয়ক পরিচয় দিয়ে কিংবা এনসিপি পরিচয় দিয়ে তারা আওয়ামী লীগ বিএনপি দুই সাপের এক বিষ, আওয়ামী লীগ আর বিএনপি, তারা এই স্লোগান দিচ্ছিল। উল্টা তাদের দলকে প্রচারণা করার জন্য বাড়ি বাড়ি, বাজারে, হাটে, মাঠে তারা গিয়ে বেড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই বিএনপির কাছে খেলো গণধোলাই। সেখানে আওয়ামী লীগেরও সতীর্থরা ছিল। তবে বরিশালবাসী যেই ঘটনাটি ঘটাইছে, মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে সার্জিসের বিরুদ্ধে বিএনপি মানহানি মামলা করছে 10 কোটি টাকা। উল্টো দিকে গুলশানে চাঁদাবাজির দায় জাকি দিয়ে বর্তমান এই সিন্ডিকেটটা আপনার চালাচ্ছে এই উপদেষ্টা সার্জিস হাসনাত। তারাই একে একে সবাই তাদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিছে। বাংলাদেশে শুধু এটাই না, আপনার এখন দিব্যি আপনাকে আমাকে আমাদের সবাইকে বিশ্বাস করতে বাধ্য হবে যে আবু সাইদকে এরাই হত্যা করছে, মুগ্ধকে এরাই হত্যা করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে এরাই হত্যা করছে। বুঝতে পারছেন? এরা এত বড় স্বৈরাচার, এদের মতো স্বৈরাচার বাংলাদেশে ইতিপূর্বে আর আসে নাই কেউ। কারণ দেখেন ভাই,
যে নাকি একজন পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ, তিনি কখনোই এত পরিমাণ লুটপাট করে না। কারণ তাকে 5 বছর পরে হোক, 6 বছর পরে হোক, জনগণের কাতারে আবারও যেতে হবে, জনগণের বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য আবার যেতে হবে। কিন্তু এরা যে পরিমাণ লুটপাটের সাথে জড়িত, তারা চায় যে যতদিন তারা থাকতে পারবে ততদিনই তাদের লাভ, আর ততদিনেই তাদের ব্যাংক ব্যালেন্স আকাশচুম্বী করে দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে তারা চলে যাবে। বুঝতে পারছেন? আগামী সামনেই নির্বাচন কবে হবে জানি না, ফেব্রুয়ারিতে তো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। যদিও হয়, আপনার মূল্যবান ভোটটি আমি মনে করি যদি এনসিপিকে দেন তাহলে আপনি দেশের শত্রু, দেশের সার্বভৌমত্ব শত্রু, আপনি পুরা বাঙালির জাতির শত্রু। বাকিটা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। একযোগে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা, মানে এই গ্রুপটা এনসিপির উদীয়মান তরুণ নেতারা, বিপ্লবীরা, বিপ্লবের নেতৃত্ব দানকারীরা, এই যুগের শেখ মুজিব, জিয়াউর রহমানরা, মানে শেখ মুজিব জিয়াউর রহমান যখন ভালো ছিল তখন তারা যেরকম হিট ছিল ওই ধরনের ক্যারেক্টার নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা। অনেকে বলেন আমি শেখ মুজিবকে দেখিনি, জিয়াউর রহমানকে দেখিনি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখেছি, আমি হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। এরা একযোগে প্রফেসর ইউনূসকে কঠিন বার্তা দিচ্ছেন, নজিরবিহীন বার্তা, যেটা অকল্পনীয় ছিল যে এই ধরনের শব্দ এই হাসনাতরা ডক্টর ইউনূসের শানে ব্যবহার করবেন। কারণ হাসনাত আব্দুল্লাহদের কাছে প্রফেসর ইউনূস অত্যন্ত প্রিয় ছিলেন এবং প্রফেসর ইউনূসও হাসনাত আব্দুল্লাহদের খুব ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন, আস্থা রাখতেন। সবসময় বলতেন তরুণ ছাত্র ওরা আমাকে বসিয়েছে, আমার নিয়োগকর্তা ছাত্র জনতা, তরুণরা ভালো করুক, তরুণরা দল করুক, আমরা তাদের সফলতা চাই। কিন্তু সেই ইউনূস হাসনাতদের সাথে পোল্টি মেরেছেন, হাসনাতরা এখন চোখে চোখ রেখে ইউনূসকে বার্তা দিচ্ছে। ক্লিয়ার কথা। লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন প্রধান উপদেষ্টাকে লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন। একই সুরে কথা। আবার তারেক রহমানকে আরো নানান বার্তা দিয়েছেন, সেটা আলোচনা করেছি, যে আপনাকে ওইরকম অনলাইনে আর বিদেশে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন। এবং হাসনাত বলেছে সিট দিয়ে আমাদের কেনা যাবে না। এর অর্থ হচ্ছে সিট দিয়ে হাসনাতদের কেনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেনা যাবে না, অফার দেয়া হচ্ছে। বিএনপি ডক্টর ইউনূস প্রযোজিত একটা পাতানো নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে ফেব্রুয়ারিতে। সেখানে এনসিপি কে সিট অফার করা হচ্ছে, তোমাদেরকে এই কোটা দেওয়া হবে 30টা, 28টা, 35টা, কি লাগবে, তোমরা প্রধান বিরোধী দল হও, বিএনপি কে ক্ষমতায় আনতে হবে না। ওরা বুঝে গেছে যে এবার বিরোধী দল বানাবে, কিন্তু পরে লাথি মেরে আমাদেরকে পুলিশ হত্যা মামলায় ফাঁসি দিয়ে দিবে। যেমন জিয়াউর রহমান 75-15 আগস্ট বিপ্লবীদের রাষ্ট্রদূত বানিয়েছিলেন, বিভিন্ন পোস্ট পজিশন দিয়েছিলেন, কিন্তু বিএনপি কিন্তু সেই বিপ্লবীদের, যেই বিপ্লবের মূল সুবিধাভোগী ছিল জিয়াউর রহমান, সেই বিএনপি ওই বিপ্লবীদের ফাঁসির বিরুদ্ধে একটা কথাও বলেনি। এমনকি তাদের লাশ ঠিকমতো দাফন করতে দেওয়া হয়নি, আওয়ামী লীগের লোকজন লাশ উপড়ে ফেলেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপি কিছু বলেনি। অথচ জিয়াউর রহমান বা ওই 75-15 আগস্ট বিপ্লব না ঘটলে বিএনপির জন্মই হতো না, জিয়াউর রহমান নামে কেউ ক্ষমতায় আসতে পারতো না। 75-15 আগস্ট বিপ্লবের সুবিধাভোগী বিএনপি, জিয়াউর রহমানের জন্ম ওইভাবে, বিএনপির জন্ম ওইভাবে। এই জন্যই বিএনপির প্রতি শেখ হাসিনা ক্ষোভ ছিল, জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড ক্ষোভ ছিল। তো দর্শক, এটা হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরা বুঝে যে এইসব কিছু সিট মিট নিয়ে যদি আমরা ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাই তাহলে আমাদের ফাঁসি দিবে এক পর্যায়ে, কেউ কিছু বলার থাকবে না। অতএব না, নতুন বাংলাদেশ গড়তে হবে, মুজিববাদকে কবর দিতে হবে, নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, এগুলো হলে তখন আর সেই রাস্তা থাকবে না। কারণ এই ভাগ বাটোয়ারা রাজনীতি, পর্দার অন্তরের রাজনীতি, এগুলো থাকলেই এ ধরনের বিপ্লবকে অস্বীকার করে এক পর্যায়ে ফাঁসি দেওয়া সম্ভব। কিন্তু যদি জনগণের রাজনীতি থাকে, নিয়মতান্ত্রিক নতুন বাংলাদেশের রাজনীতি থাকে, জুলাই বিপ্লব যদি সাংবিধানিক বৈধতা পায়, সাংবিধানিক ভিত্তি পায়, সংবিধানে যদি জুলাই ঘোষণাপত্র সনদ উল্লেখ থাকে, ইনকর্পোরেট থাকে, তাহলে এটা সম্ভব হবে না। তো দর্শক,
প্রধান উপদেষ্টার শানে এই কথা, লন্ডনে গিয়ে সিজদা দিয়ে ওহী নিয়ে এসেছেন, সেই ওহীর নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন পাতানো নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন বিএনপিকে ক্ষমতায় আনার নীল নকশা নির্বাচন। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে লাথি মারি, ফেব্রুয়ারি নির্বাচন মানি না, ফেব্রুয়ারি নির্বাচন ভুয়া, অতএব ওটা ঠেকাও। নির্বাচন করার এত খায়েশ, গণপরিষদ নির্বাচন আয়োজন করেন, ক্লিয়ার কাট কথা। তাদের দর্শক, ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁড়িয়ে গেছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা দাঁড়িয়ে গেছে। ডিজিএফআই যে কিছুটা দৌড়ঝাঁপ, যে ছোট ছোট দলগুলোকে ম্যানেজ করা বা এই ভাগ বাটোয়ারায় মধ্যস্থতা করা, না, এই জায়গায়ও হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরা স্পষ্টভাবে দাঁড়িয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুইজন জীবনের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় নেমেছেন, অতএব জনগণের উচিত এদের পাশে দাঁড়ানো। এনসিপির অনেকে কিন্তু লোভে পড়েছিল, এনসিপির অনেকে ফাঁদে পা দিয়েছিল, এনসিপির অনেকে কেউ নারীর ফাঁদে পড়ে, কেউ অর্থের ফাঁদে পড়ে, আপনারা দেখেছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা জীবন বাজি রেখে দেশ রক্ষায় নেমেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সাবেক এই শিবির ক্যাডার, সাবেক এই শিবির নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির এই রত্ন শিবিরের, তিনি স্পষ্টভাবে বলেছেন, নাগরিক কমিটির সাবেক এই নেতা, বর্তমান এনসিপি নেতা, যে 1 পয়সার দুর্নীতি করেছি কেউ প্রমাণ দিতে পারলে আর জনসম্মুখে আসবো না, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, শ্রমিকের কাজ করবো, কিন্তু কোনো দুর্নীতি করব না, দেশের সাথে কোনো আপোষ করব না। আমি দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বুক সোজা করে কিভাবে সে জুলাই আন্দোলনে নাহিদ ইসলামের হাত ধরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে নিয়ে গিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা অকুত ভয়, মৃত্যুর পরোয়া করে চলে না, বিপ্লবী চরিত্র পুরোপুরি এখনো ধারণ করে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা অসাধারণ। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হাসনাত নাসিরদের এই বক্তব্যের কারণে দ্রুত রাজনীতি বদলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রিক হিসাব নিয়ে এগুলো সব পাল্টে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেয়া যাবে না। সামনে দেখবেন জামাত চরমনে এনসিপির যৌথ কর্মসূচি, ফেব্রুয়ারিতে এই পাতানো নির্বাচন মানি না। পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে, সংস্কার করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, তারপরে জাতীয় নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে। নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন করতে হবে। নাম কাওয়াস্ত একটা নির্বাচন করে পর্দার অন্তরালে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা এসে যাবেন, এইসব স্বপ্ন বাদ দেন, এটা বাংলাদেশে বাস্তবায়নই হতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন, ওই দিনেই তিনি লন্ডনের সরকারকে বেচে দিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন। আমি এটা আগেই বলেছিলাম, ওই দিনই বলেছিলাম। আমার আলোচনা যারা নিয়মিত শুনেন একটু স্মরণ করে দেখেন, আমি বলেছিলাম লন্ডন বৈঠক না, এটা লন্ডন কেলেঙ্কারি। বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় ঘটলো। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা নেতিবাচক অধ্যায় হয়ে থাকবে। এখন দেখছেন দেশ বিক্রি করে দিয়ে আসছে, এর মানে ইউনূস বেঈমানি করেছে। ইউনূস বেঈমানি করেছে ভয়ে, ইউনূস দুর্বল চিত্তের লোক। অতএব হাসনাতরা কয়েক কেজি কলিজার লোক, ওরা হাসিনাকে ভয় পায়নি, ভারতকে ভয় পায়নি, সারা পৃথিবীকে ভয় পায় না। অতএব লন্ডন সমঝোতা এগুলো চলবে না। তিনি বলেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয় 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি 32-এ গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিস হতো। এটি জাতীয়তাবাদী রাজনীতি সহকার বিষয়, ব্যাপারটি এমন নয়। এর মানে টোটাল প্রশাসন যন্ত্র এখন বিএনপির পিছে ছুটছে। ভেবেছিল তারা ক্ষমতায় আসবে না, এই তরুণরা বিএনপির অবৈধ ক্ষমতার স্বাদ মিটিয়ে দিবে। বৈধভাবে ক্ষমতা আসতে পারলে ঠিক আছে, কিন্তু সচিবরা, আমলারা, পুলিশ সব এখন বিএনপির কথা চলে না, এটা হবে না। লন্ডন কোন সেজদা দেওয়ার জায়গা নয়। লন্ডন থেকে ওহী এনে নির্বাচনের তারিখ ঘোষণা করার কোনো মার্কাজ নয়। নির্বাচনের মার্কাজ, নির্বাচনের তারিখ ঘোষণার জায়গা বাংলাদেশ, সেজদার জায়গা আল্লাহর দরবারে। ইউনূস ভুল করেছেন, এই ভুলের মাসুল দিতে হবে। ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, কথা ক্লিয়ার। হাসনাত আব্দুল্লাহদের এই কঠিন বার্তার থেকে স্পষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা রাজনীতি করবেন, পুরো দেশকে উল্টে পাল্টে দিবেন, কিন্তু বাস্তবতা বুঝবেন না। রোগের সঠিক ডায়াগনোসিস করবেন না, রোগ সম্পর্কে উদাসীন থাকবেন,
আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন, তা তো আর হতে পারে না। তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন। মঙ্গলবার আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো রাজধানীতে, সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শবাদিতার জায়গা থেকে এই কথাগুলো বলছেন? তাদের রাজনৈতিক আদর্শ কি সেটাই তো আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা হুঙ্কার ছাড়ছেন। সত্যি কথা বলতে আওয়ামী লীগ বিরোধিতাই তাদের রাজনীতির মূল আদর্শ, আওয়ামী লীগের বিরোধিতাই তাদের এখন রাজনৈতিক পুঁজি। এটি অপ্রিয় হলেও বাস্তবতা। এখন এই কথা বলতে গেলে তো ফ্যাসিবাদের দোষও বানিয়ে দেওয়া হয় আমাদেরকে, সেটি কোনো বিষয় নেই। এটি আমরা অনবরত শুনছি। আওয়ামী লীগের সময়ও আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল। তবে একটু মনে করিয়ে দিলাম, আবারও মাঝে মাঝে এই কথাটি মনে করিয়ে দিতে চাই। যাও, মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো, তাদের দৃষ্টিতে বেশ বড় মিছিল, মানুষের সংখ্যা তাদের মিছিলে বাড়ছে এবং তারা সেটিতে যে প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে, খুবই হাস্যকর, স্রেফ হাস্যকর মনে হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে। আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ, নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে, নিশ্চয়ই অস্বীকার করার কিছু নেই। কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে, তারাও কি সেই পথে হাঁটছে না? আওয়ামী লীগের রাজনৈতিক যে আদর্শ ছিল, তারা তো সেই রাজনৈতিক আদর্শটিই পোষণ করছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই সপ্তাহ দুয়েকের মাথায়, আপনারা সার্চ করলে এখনো পাবেন, যে আমি বাড়িয়ে বলছি কিনা, সপ্তাহ দেড় থেকে সপ্তাহ দুয়েকের মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম, এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড, যে অপকর্ম, তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে। তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্মগুলো ম্লান হয়ে যাচ্ছে। বিএনপি জামাত জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস যা কিছু হয়েছে, মানুষ তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে। আবার আওয়ামী লীগের অপকর্মগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, ৭১কে অস্বীকার করা সহ আরও ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের অ্যাক্টিভিটিস এবং এই ছাত্র সমন্বয়কদের যে ঔদ্ধত্য, তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে। এবং আওয়ামী লীগ বিরোধিতা, যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদের রাজনীতির একমাত্র পুঁজি, শুধু আওয়ামী লীগ বিরোধিতা নয়, আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শ। আওয়ামী লীগ যা যা করে গেছে এখন তারা তাই করছে, জোর করে মানুষের কথা বলা বন্ধ করে রাখছে। এবং ওই যে বলছিলাম, এখন কেউ তাদের সমালোচনা করলেই আবার তাদেরকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর কারণে তো আওয়ামী লীগের বিরোধিতা দিনে দিনে পুঞ্জীভূত হচ্ছিল মানুষের মনে। তো মঙ্গলবার যখন আওয়ামী লীগের মিছিলটি বের হলো, তার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, আপনারা অনেকেই শুনেছেন। তারপরে একটু আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজ রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত রাজনীতি। আমি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বা আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। কাদের তিনি সাবধান করছেন? তিনি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন, মানে কিসের ভয় দেখাচ্ছেন তিনি? এটা রাজনীতি, এটা গণতন্ত্র, এটা 24শে চেতনা। 24শে চেতনা কি ছিল? বরং 24শে চেতনায় যে মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। এই ছাত্র সমন্বয়ক বা সরকার বেইমানি করছেন। 24শে চেতনা কি ছিল? শুধুমাত্র তো গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে মানুষ যাতে ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে নতুন নির্বাচিত সরকারের অধীন দেশ পরিচালিত হতে পারে, মানুষের ভোটাধিকারটা ফিরে আসে। এই তো, এর বাইরে আর কি ছিল? এখন যে লম্বা লম্বা কথা বলা হচ্ছে, এগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছি, তারপরেও বলতে হচ্ছে, মনে করিয়ে দিতে হচ্ছে তারা যা শুরু করেছে দিনের পর দিন। বরং এই ছাত্র সমন্বয়কদের উপরে, এই যে ছাত্র নেতাদের উপরে মানুষ অতিষ্ঠ, মানুষ বিরক্ত। গত 8 মাসে যা কিছু হয়েছে, মব ক্রিয়েট করা থেকে শুরু করে চাঁদাবাজি যে অভিযোগ, মানুষের চাকরি খাওয়া,
মানুষের চাকরি থেকে বের করে দেওয়া, সাংবাদিকদের হুমকি দেওয়া, এমন কিছু নেই যা ঘটেনি। তাহলে মানুষ কেন আওয়ামী লীগ থেকে আলাদা করবে এদের রাজনীতিকে? বরঞ্চ কেউ কেউ তো বলেন যে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে উঠতে সময় লেগেছিল 15.5 বছর, আর গত 8 মাসে যা হয়েছে 8.5 মাসে তার চেয়ে অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়েছে। কেন মানুষ এই কথাগুলো বলবে? কি বলবেন? এগুলো আওয়ামী লীগ যারা ভক্ত সমর্থক তারা বলছে না। হাসনাত আব্দুল্লাহ আপনার ফেসবুক পেজে দেখুন কমেন্টগুলো কি পড়েছে, এবং প্রকাশ্যে তো দেশের লার্নের পার্সন থেকে শুরু করে রাজনীতিবিদরা তারা তো বলছে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ্যে বলছে যে তারা কি হয়ে গেছে, কি মনে করেন নিজেদেরকে। গণমাধ্যমের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কারা আপোষে রাজনীতি করছে, তিনি সরাসরি কিছু বলেননি। তিনি কি বলেছেন? অনেকেই আপোষে রাজনীতি করছেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আমি তাদের নাম প্রকাশ করব। জুলাই গণ অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না। এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, বরং বেইমানি অন্য কেউ না, বেইমানি তারাই করছেন। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার যে একটা সুপ্ত বাসনা নয়, এটি এখন তো ওপেন। তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে বিধায় ক্ষমতার উচ্ছিষ্ট তারা ভোগ করছে, এই জন্য তারা নির্বাচন হতে দিতে চায় না। তারা ভালো করেই জানে যে নির্বাচনে দাঁড়ালে কয়টা আসন তারা জিততে পারে, একটাও পাবে না, একটাও না। এটি তো আমার কথা নয়, বিভিন্ন জনের মুখ থেকে বেরিয়ে হয়ে আসছে। এবং আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করলেই কি সব সমাধান হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ তার কার্যক্রম থামিয়ে রেখেছে। জামাতে ইসলামীকে 2009 সাল বা 10 সাল থেকে একেবারে অলিখিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। তাদেরকে একটা ব্যানার নিয়ে রাস্তা নামতে দেওয়া হয়নি, তাদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে আটক করা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। তাতে কি হয়েছে? জামাতের রাজনীতি শেষ হয়ে গেছে? বরং জামাত আরো সংগঠিত হয়েছে, আরো 4 গুণ 5 গুণ শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডিপ্লোম্যাটের একটা উদাহরণ এর আগে আমি অনেকবার দিয়েছি, যেখানে 2009 সালে জামাতের রোকন সদস্য ছিল মাঠ পর্যায়ে 15,000, সেটি 2024 নির্বাচনের আগে 2023 সেপ্টেম্বর এসে সেটি দাঁড়িয়েছিল 73,000-এ। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তারা এরকম রাজনীতি করবে না, এরকম অ্যাক্টিভিটিস চালাবে না? এত সহজ রাজনীতি এতই শেষ করে যায় মানুষকে। বিএনপি আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করা সম্ভব কখনো? বরং তারা আরো শক্তিশালী হবে। এর প্রমাণ তো আমাদের সামনে আছে। গত 16 বছর বিএনপি যেভাবে আক্রমণ, হামলা, মামলার শিকার হয়েছে, বিএনপি শক্তিশালী হয়নি? 75 পরে আওয়ামী লীগ তো এক প্রকার নিষিদ্ধ ছিল, সেই আওয়ামী লীগ শক্তিশালী হয়নি? জামাতকে যে 2024 5 আগস্টের আগে অর্থাৎ 2 তারিখের দিকে নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে, জামাত শেষ হয়ে গেছে। তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম। এসব বলে কোনো লাভ নেই, এগুলো করে কেবল রাজনৈতিক উত্তেজনা ছড়ানো হবে, কাজের কাজ কিছু হবে না। এবং এইভাবে যারা হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে বলে না যে ফাঁপা কলস বাজে বেশি, তেমনটা দেখা যাচ্ছে। এগুলো বেশি দিন টেকে না, এবং আপনাদের রাজনীতি কতদিন থাকবে সেটা নিয়েও মানুষ এর মধ্যে ফোরকাস্ট করা শুরু করে দিয়েছে। অতএব আপনাদের এই যে ছাত্ররা, যে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্রত্বের মধ্য দিয়ে তারা যে আন্দোলনটি করলো, একটা কথা বলেছে আজ পর্যন্ত, শিক্ষার পরিবেশ সুষ্ঠু করতে, শিক্ষাক্রম নিয়ে, পাঠ্যক্রম নিয়ে, সিলেবাস নিয়ে, শিক্ষার মান উন্নয়ন নিয়ে, শিক্ষার বাজেট নিয়ে। 15ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ অনেক নাশকতা ঘটাতে পারে, এই ধরনের একটা আশঙ্কার কথা অনেকে বলছিলেন কয়েকদিন থেকে। আমি অনেকগুলো শোতে বলেছি যে এই সম্ভাবনা আসলে আমি দেখি না। একটা ডাকাতের দল, একটা মাফিয়ার গ্যাং টাকা পয়সা দিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে, ওয়াইড স্প্রেড কিছু পারে না, এটা বহুবার বলেছি, ওটা আমি নিশ্চিত। সেই তুলনায় কিছুই হয়নি, কিন্তু সরকারের কিছু বাড়াবাড়ি, ভীষণ বাড়াবাড়ি হয়েছে, যে বাড়াবাড়িগুলো নিয়ে আসলে আলাপ করাটা খুবই জরুরি, এবং আমাদের এই আলাপটা করতে হবে ভবিষ্যতে এগুলো আমরা কিভাবে ডিল করব। আমি একটা ভিডিও করে বলেছিলাম 13 তারিখ, ইফ আই এম নট রং, যে 15ই আগস্ট মানুষ যদি, সাধারণ মানুষ যদি শোক প্রকাশ করতে চায়, তারা 32 নম্বরে যেতে চায়, বা যে কোনো জায়গায় যে কোনো কর্মসূচি পালন করতে চায়, সেটা কি যুক্তিতে, কোন যুক্তিতে বাধা দেবে সরকার? এখানে আমি প্রেস সচিবের একটা মন্তব্যকে উল্লেখ করেছিলাম, কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যের ব্যাপারে পরবর্তীতে তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের লোকজন যদি এটা করে তাহলে তিনি কি করবেন, সরকার কি করবে? তখন তিনি বলেছেন কেউ এটা করতে পারবে না। ইনফ্যাক্ট আমি যে পোর্টাল থেকে এটা পড়েছি, এটা একটা প্রতিষ্ঠিত পোর্টাল, সেখানে এভাবেই লেখা ছিল, কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে
আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্নটা ছিল তিনি আওয়ামী লীগের কেউকে ইন্ডিকেট করেছেন। আমি সেদিনও বলেছি আওয়ামী লীগের কেউ যদি তাদের ব্যানারে কোনো কর্মসূচি করতে যায় সেটাকে প্রটেক্ট করার, সেটাকে বাধা দেওয়ার, সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার স্কোপ সরকারের আছে, সেটা করতেই পারে। এরকম একটা ঘটনাও ঘটেছে কিনা এই আলাপ হতে পারে, কিন্তু প্রেস সচিবের এই মন্তব্যটা আসলে মিসকমিউনিকেট শুধু আমাকে না, অনেককেই করেছে। আমি একটা নিউজের হেডলাইন পড়ি, ধানমন্ডি 32-এ দাঁড়িয়ে ওসি বলছেন প্রেস সচিবের নির্দেশনা অনুসরণ করছি। মানে এই যে বাধা দেওয়া হচ্ছে, সেখানে আমি একটু পড়ি। বেলা 11টার দিকে ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা সংবাদ মাধ্যমকে বলেন 32 নম্বরের নাশকতার পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য নেই। সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমরা সেই নির্দেশনা অনুসরণ করছি। তিনি বলেন আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা কাজ করব। প্রেস সচিবকে অবশ্যই এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছিলেন তিনি কোনো নির্দেশনা দেননি, পুলিশের নির্দেশনা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যায়। সো এগুলো নিয়ে কনফিউশন হচ্ছে। আমার মনে হয় আমাদের প্রেস সচিব তাকে সতর্ক হতে হবে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে, কারণ এগুলো মিসকমিউনিকেট করছে ফর শিওর। কারণ তার যে মন্তব্য আমি পত্রিকা থেকে, পোর্টাল থেকে পড়েছি, সেখানেও জেনারেলি কেউ বলা ছিল, যদিও এই প্রশ্নের ব্যাপারটা প্রশ্ন ছিল। যাই হোক, আমি 32-এ কী হয়েছিল যে এত কিছু করতে হলো। আমরা দেখেছি একজন নারী ফুল নিয়ে গেছেন, একজন রিক্সা চালক নিয়ে গেছেন, এক ভদ্রলোক সস্ত্রীক গেছেন, এরকম কিছু কিছু মানুষ, হাতে গোনা 3-4 জন মানুষে গেছেন এবং তাদেরকে ভীষণভাবে বাধা দেওয়া হলো। ওখানে বিভিন্ন দলীয় পরিচয়ের লোকজন ছিলেন, ছাত্রদল বিএনপির লোকজন ছিলেন, এমনকি ছাত্রলীগ সন্দেহে ছাত্র শিবিরের একজনকে পেটানো হয়েছে। এটা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে গোলযোগ হওয়ার পরিস্থিতি হয়েছে, কারণ ছাত্র শিবিরও গিয়েছিল ওখানে এগুলো ঠেকাতে। দীর্ঘদিন থেকে আমি একটা কথা বলেছি, মানে আমি অনেক সময় ছাত্রদলের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের, তখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের 5-7 জনের একটা ঝটিকা মিছিলকে ছত্রভঙ্গ করে কাউকে ধরে কিছু মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তখনও আমি খুব কঠোরভাবে প্রতিবাদ করে বলেছি এই দায়িত্ব ছাত্রদল ছাত্রলীগের না, ছাত্রদল ছাত্র বা বিএনপির না, ছাত্র শিবিরের না, কারো না, এটা রাষ্ট্রের কাজ। তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, তখন তাই তাদেরকে এটা করার স্কোপ ছিল না। এখন নিষিদ্ধ, সুতরাং এখন করা যায় এবং এটা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। কোথাও কেউ দেখলে খবর দিতে পারেন, কিন্তু কাউকে ধরে পেটানো এটা কারো কোনো দায়িত্ব হতে পারে না। আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ মোড়ে মোড়ে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে বলতো, তখন খুব কঠোরভাবে সেটার প্রতিবাদ করেছি। সুতরাং ছাত্র দল বা বিএনপি ওখানে যা করতে গেছে এটা খুবই বাড়াবাড়ি হয়েছে এবং পুলিশও বাধা দিয়েছে, যেটা তাদের ভাষ্য মতে প্রেস সচিবের ইনস্ট্রাকশন। এটা করতে পারে না। কোনো ব্যক্তি 32 নম্বরে যেতে চাইতে পারে, তার শোক প্রকাশ করতে পারে, শ্রদ্ধা নিবেদন করতে পারে, তার বাড়িতে বা অন্য কোথাও ঘরোয়াভাবে বা ছোটোখাটো সমাবেশ তারা করতে পারে, সভা করতে পারে, এগুলোর উপরে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। ব্যক্তি, আমি আবারও বলছি, কিন্তু একটা নতুন ঘটনা আমার সামনে আসলো, সেটা হলো এটা কোথায় গেল, কতটুকু গেল। সেটা হচ্ছে নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন করা হয়েছে, সেখান থেকে ইমাম মুয়াজ্জিন সহ 3 জনকে আটক করা হয়েছে। ওখানে বলা হচ্ছে একজন প্রয়াত ছাত্রলীগ নেতা, তার নামে একটা স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, এই ব্যানারে ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ বলছে এই কর্মসূচির আয়োজন করেছে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এখন আমরা একটা প্রশ্ন আসলে করব, এটা খুবই জরুরি। আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হবে কিনা এটা শেষ পর্যন্ত আইসিটিতে আমাদের অপরাধ আদালতে নির্ধারিত হবে, কারণ তার বিরুদ্ধে ওখানে ট্রায়াল আনা হবে, ট্রায়াল করা হবে তাকে। তার পরবর্তী যে ঘটনাটা সেটা হলো আমরা আপাতত যেটা আসলে করতে পারছি, আমাদের সন্ত্রাস দমন আইন 2009 অনুযায়ী ওটাতে নতুন একটা ধারা যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। সো আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা বলতে আমরা কোন কর্মসূচিকে বুঝবো সেটা ইম্পর্টেন্ট। এখন একটা ফাউন্ডেশনের নামে যদি একটা ব্যানার হয়, ওখানে ছাত্রলীগ যুবলীগ করা লোকজন যদি থাকে, এখন কাকে আমরা আওয়ামী লীগ ধরছি তাহলে? মানে কেউ এককালে আওয়ামী লীগের ছাত্রলীগ বা যুবলীগের কোনো কমিটিতে ছিল, তাতেই সে ছাত্রলীগ যুবলীগ এটা ধরে নেব, নাকি রিসেন্ট কোনো কমিটি, আওয়ামী লীগের কোনো রিসেন্ট কমিটি আছে আমরা আসলে জানি না। সো অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন আছে এখানে। সুতরাং কোনো ফাউন্ডেশনের নামে যদি কোনো কর্মসূচি পালন করা হয়, কিছু মানুষজন দোয়া মাহফিল আয়োজন করে, সেখানে এককালে ছাত্রলীগ যুবলীগ করা লোকজন যদি যায়, সেটাকে বাধা দেওয়াও কি আমাদের এই যে নিষিদ্ধতার আলাপ আছে আইনে সেটা পারমিট করে কিনা? খুবই খুবই ইউটোপিয়ান কথা কেউ কেউ বলতে পারে না, আওয়ামী লীগের রাইটের পক্ষে কথা বলা, আওয়ামী লীগ আনলেস ইটস
ব্যান্ড। আওয়ামী লীগকে আমি আগেও বলেছি, একদিন সময় নিয়ে আবার আলাপ করব। আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলে আমি মনে করি না। আওয়ামী লীগ একটা মাফিয়া গ্যাংয়ে পরিণত হয়েছিল 18 পর থেকে। এর আগ পর্যন্ত এটা একটা রাজনৈতিক দল ছিল, যদিও ওই রাজনৈতিক দল ভয়ঙ্কর, এটা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল ছিল। ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করতে পারে না, আর মাফিয়া মানে তো আসলে চোর ডাকাত ক্রিমিনাল, এর বেশি কিছু না। সো বরং মাফিয়ারা স্টেটের অ্যাপার্টাস ব্যবহার করে তার ক্রাইম করেছে, ডাকাতের চেয়ে তারা ওগুলো ডাকাতের বাপ। তারপরও যেহেতু আমরা আদালতের সালিশ মানার সিদ্ধান্ত নিয়েছি, আদালতে এটা সুরাহা হবে, তখন পর্যন্ত তার কর্মসূচির ক্ষেত্রে যে ব্যারিয়ার দেওয়া আছে সেটা কিভাবে, কোনগুলোকে আওয়ামী লীগের কর্মসূচি বলবো, কোনগুলোর উপরে আইনি পদক্ষেপ নেওয়া যাবে, সেগুলো ক্লিয়ারলি ডিফাইন্ড হতে হবে। এর বাইরে কোনো কিছু যদি হয় সেটা আসলে মানবাধিকার লঙ্ঘন হবে, আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হবে। এই যে নোয়াখালীতে যে ভিন্ন একটা ব্যানারে একটা মিলাদ মাহফিল হলো, সেখানে 2-4 জন আওয়ামী লীগের লোক যদি গিয়েও থাকে, এককালের আওয়ামী লীগের লোক, এটাকে এইভাবে এখান থেকে ইমাম মুয়াজ্জিন সহ সবাইকে গ্রেফতার করা আমি মনে করি না সঠিক হয়েছে। আমি অনেক বাড়াবাড়ি সেন্সিটিভিটি দেখতে পাচ্ছি। একটা কথা মনে রাখা দরকার, এগুলো করে আসলে ভালো কিছু হবে না, ভালো কিছু হবে না। শেখ মুজিবুর রহমানের স্থান ইতিহাসে তার জায়গায় আছে, প্রচুর আলোচনা ডিবেট হতে পারে, আমরা এই আলাপগুলো করেছি। মুক্তিযুদ্ধে তার রোল কতটুকু, তার ইম্পর্টেন্স কতটুকু, তাকে আমরা কীভাবে দেখব, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশকে রীতিমতো ঘোষিতভাবে একদলীয় ব্যবস্থায়, সাংবিধানিকভাবে একদলীয় ব্যবস্থায় পরিণত করা নিয়ে, তার অপশাসন নিয়ে সব আলোচনা হতে পারে। এরপরও কেউ যদি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে চান, মিলাদ আয়োজন করতে চান, সেটা তার অধিকার আছে, সেটা তার অধিকার আছে। সেই অধিকার নিশ্চিত রাষ্ট্রকে করতে হবে। এটাই রাষ্ট্র নিয়ে বোঝাবুঝি। আমি পছন্দ করি না বা কেউ একজন পছন্দ করেন না, এই জন্য আমি গিয়ে সব তাকে তছনছ করে দেবো, ধরে রাস্তায় পেটাবো, এই তুমি 32 নম্বরে ফুল দিতে এসছো, তোমার এত বড় সাহস। আমি এটা বলতে পারি না। গণতান্ত্রিক হওয়া মানে হচ্ছে আমার ভিন্ন মত, আমার ভীষণ অপছন্দের মতের সাথেও সহাবস্থান, যদি না কেউ কোনো আইন ভেঙে থাকে, যদি না কেউ কোনো ক্রাইম করে থাকে। এই বেসিকটুকু আমরা যদি না বুঝতে পারি, আমরা গণতন্ত্রের উপযোগীই নই, আসলে উপযোগীই নই। ধরুন আমি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি বলে মনেই করি না, কিন্তু আমাদের আইসিটি তার বিচার করে যদি মনে করে মানবতা বিরোধী অপরাধে সে জড়িত ছিল না এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো সঠিক নয়, সে পলিটিক্যাল পার্টি হিসাবে এখানে ওয়ার্ক করতে পারে, আইল অ্যাকসেপ্ট দ্যাট, করব। কিন্তু আমার আর্গুমেন্ট আগেও বলেছি, আলাদা ভিডিও করে জানিয়েছিলাম, সমর্থন থাকলেই একটা দল অপারেট করতে পারবে কোনো একটা স্ফিয়ারে, ইটস নট কারেক্ট, এটা কোনোভাবেই সঠিক না। আওয়ামী লীগ যদি আসে, আমরা দয়া করে আসলে তাকে ছাড় দেব। ভুরি উদাহরণ আছে, গণতন্ত্রের যে নর্মস আছে, গণতন্ত্রের যে পেরিমিটার আছে, রুলস অফ দ্য গেমস আছে, তার কাছ থেকে সে নিজকে তুলে নিয়েছে বহু আগে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।